আখি। আখি, বয়স কত? 22। 22 বছর। আপনার সন্তানকে কোলে নিয়ে আপনি স্টুডিওতে বসে এই মুহূর্তে গল্পটা বলছেন। ওর বয়স কত? ওর বয়স 1 বছর 5 মাস। কি নাম ওর? আয়াস রহমান। আয়াস রহমান। জি। আয়াস রহমান। ওকে। তো জন্ম জেলা কোথায় আপনার? মানে কোন? সাভারে আপনি জন্মগ্রহণ করেছেন। বর্তমানে থাকছেন কোথায়? উত্তরাতে। ঠিক আছে, শুরু করুন প্লিজ, যেখান থেকে বলতে ইচ্ছে করে। পুরো 22 বছরের গল্পটাই শুনতে চাই। আমার 2013-র ঘটনা। আমি তখন স্কুল 4-এ পড়ি। ক্লাস 4-এ পড়ে? জি, ক্লাস 4-এ পড়ি। বাবা কি করতো আপনার? বাবা কিছু করতো না, দোকান ভাড়া পেতো, ওখান থেকেই সংসার চলতো। আচ্ছা আচ্ছা। কয় ভাই বোন আপনারা? আমরা 3 ভাই 3 বোন। 3 ভাই 3 বোন। ওকে। আমার বাবা 2টা বিয়ে করছে। আমরা ছোট সংসারে। ওকে, বল। আর ভাইগুলো সব বড় সংসারের। ওকে। খুব চঞ্চল ছিলাম আমি, এর জন্য আমার লেখাপড়াটা হয়নি। এখন লেখাপড়া হয়নি, পরে বাসায় ছিলাম প্রায় অনেক দিনই। আচ্ছা। পরে একটা বিয়ের কথা আসলো। ক্লাস 4-এ থাকতেই? হ্যাঁ, ক্লাস 4 থাকতে। তখন তো বাদ দিয়ে দিয়েছি পড়াশোনা। আচ্ছা। বিয়ের কথা আসলো, ছেলে একটু প্রতিবন্ধী, পায়ের সমস্যা আছে। পরে বাবা মেনে নিল, বিয়ের ডেটও ঠিক হয়েছে কুরবানি ঈদের পরে, মানে একটু লং টাইম ডেটটা দিয়ে ফেলছে। পরে দেওয়ার পরে আরেক জায়গা থেকে বিয়ের কথা আসলো, বাবা আরেক জায়গায় একটা মেয়ে দেখাতে নিয়ে যাবে। পরে বাবা চিন্তা করলো ওই জায়গায় মেয়ে না দেখে আমার মেয়েতে আসছে। ছেলে আবার সিঙ্গাপুরে থাকে, ভালো, তার ফ্যামিলি একটু ছোট ধরনের, সে একটু সিঙ্গাপুরে থাকে, ভালো টাকা ইনকাম করে। এখন তার সাথে আমার কথা বলা না আগে যে লোকের সাথে আমার বিয়ের কথা ছিল, আমার বাবা একটু চালাকি করে আমার ভাবিদের ধারায় ওনাকে বাদ দিয়ে দিয়েছে। আমার এঙ্গেজমেন্টের কথাও ছিল। আচ্ছা। তাকে বাদ দিয়ে দিয়েছে। তারপর যাই হোক, উনি চলে গেছে। খুবই কান্নাকাটি করছে, আমাকে বিয়ে করবি। এই প্রতিবন্ধী ছেলেটা? হ্যাঁ, আমাকে বিয়ে করবি। তাদের অবস্থা অনেক ভালো ছিল। আচ্ছা। এখন বাবার তো রাগ, সে ওই ছেলেকে দিয়ে বিয়ে দিবে। প্রতিবন্ধী ছেলেকে দিয়ে? না, সিঙ্গাপুরে যে ছেলেটা থাকে সে ছেলেটা। আচ্ছা। ওই ছেলেটা দিয়ে বিয়ে দিবে। এখন ছেলেটা সবকিছু ঠিকঠাক করলো, আমার মা আবার বাবার সাথে রাগ করে চলে গেছে। মা কথা বলতো, ঠিক হয়েছে, ভালো ফ্যামিলি যদি হয়ে থাকে তাহলে বিয়ে দেখ, কোনো সমস্যা নেই। বিয়ে হলো, তারপরে আমার বিয়ের 18 দিনের মাথায় উনি সিঙ্গাপুরে চলে যায়। আচ্ছা। এই 18 দিনে ভালো মতো ওনার সাথে আমার মেলামেশা হয় নাই। চলে যাওয়ার পরে আমি তখন আসলে অনেক কিছুই বুঝতাম না। আপনার বয়স কত তখন যখন আপনার বিয়ে হয়েছে? তখন 13 থেকে 14 বছর বয়সে? হ্যাঁ, এরকমই হবে। ওকে। চলে গেছে উনি চলে যাওয়ার পরে ভালোই, ওনার ফ্যামিলির সাথে আমার ভালোই। আসলে প্রথম একটা মেয়ে অন্যের ঘরে গেলে অনেক কিছুই মেন্টেল করে চলতে হয়। আসলে তখন আমি এত কিছু বুঝতাম না। তখন একটু মজার ভিতরে ছিলাম, একটু আনন্দের ভিতরে ছিলাম, কথাবার্তা চলতেছে, ছেলে তো সিঙ্গাপুরের, ভালোই হবে, একটু বাবার বাড়িতে আসা যাওয়া। পরে উনি আবার আসলো, ওনার সাথে আমার ফোনে কথাই হতো। আচ্ছা। ভিডিও কলে কথাই হতো। পরে উনি আবার আসছে, আবার গেছে, এরকম 2বার করে উনি 2 থেকে 3 মাসের টাইম নিয়ে আসতো। আচ্ছা। ফার্স্ট হাজবেন্ডের সঙ্গে বয়সের ডিফারেন্স কত ছিল আপনার? ওনার বয়স 30, আপনার তখন 14। মানে আপনার ডাবলেরও বেশি? হ্যাঁ। ওকে। উনি একটু কালো ছিল। ওকে। আমি তো তখন ছোট ছিলাম, তো আমি ভালোই সুন্দর ছিলাম। আসলে আমি বললাম না, আমি এত কিছু বুঝতামও না, কি করলে কি হবে, কি বললে কি হবে। না, খুব স্বাভাবিক। এত কিছু বুঝতাম না। আর আমাদের ফ্যামিলিতে এরকম একটা জিনিস, আমাকে অনেক কিছুই বুঝতাম না। আমার ফ্যামিলির থেকে আমাকে অনেক কিছু বলে নাই, ভয় পেলে কি হবে, কেউ একটা কথা বলে কি উত্তর দিতে হবে, এগুলো আমাকে কখনো সাংসারিক যে জ্ঞানের প্রয়োজন সেগুলো কখনোই না। মা কখনো বলে নাই এই ওদিকে যাবা না তুমি। আচ্ছা। নিজের এনজয় মতো সবকিছুই করতাম, এদিকে যেতাম, ওদিকে যেতাম, সবকিছু করতাম। উনি আসার পরে ভালোই সংসার করার পরে উনি আবার চলে যাওয়ার পরে একটা মেয়ে আসছে সিঙ্গাপুর থেকে। মেয়েটা ভালোই বয়স হবে, কত হবে, 18, 19, 20-এর বয়স হবে। উনি আসার পরে আমাদের বাসায় আমার নাম জিজ্ঞেস করতেছে, আমি কে আসি বিষয়। পরে আমার শাশুড়ি বলল ও তো সোহেলের ওয়াইফ। পরে বলতেছে ও সোহেলের ওয়াইফ, এ নিয়ে একটু মানে ওনার
দিয়ে দেখলাম উনি একটু মন খারাপ করছে। পরে জিজ্ঞেস করলাম কে আপনি? মা বলতেছে আমাদের বাসায় ছিল মেয়েটা, আগে ছিল, আমরা অনেক যত্ন করছি মেয়েটার কেউ ছিল না, আমাদের বাসায় ছিল, আমাকে ফুপি বলে ডাকে। আমি সোহেলকে ফোন দিছি, আমাদের বাসায় একটা মেয়ে আসছে, মেয়েটা কে? বলে মেয়েটা তো এরকম এরকম আমার সাথে ছিল, আমার সাথে ভালো সম্পর্ক, এই সেই। আমার মন মেজাজ খারাপ হয়ে গেছে, মেয়েটা আমার বাসায় কেন আসছে? তুমি বিবাহিত, এটা জেনেও কেন আসছে? না আসতে পারতো। ওর মেয়েটাকে ফোন দিলাম, আপনি আমার সাথে দেখা করেন, কোথায় আসবেন, ক্যাশে। আর এর ভিতরে ও আমাকে অনেক কথাই বলে ফেলছে, ওর পার্সোনাল যে কথাগুলো আমাকে বলে ফেলছে। মেয়েটা দেখা করবে না, কিছু ও মানা করে দিছে, দেখা করো না, দেখা করলে ওইটা অনেক দুষ্টু, অনেক রাগারাগি করতে পারে। আসলে খুব রাগ ছিল তখন আমার। পরে মেয়েটা দেশের বাড়ি চলে যায়, আসার পর ওনার বাসায় আমার দেখা করার কথা ছিল। বাসায় না, আমি একটু রেস্টুরেন্টে দেখা করার চেষ্টা করেছিলাম, হয়নি। পরে যাই হোক, ওনার বাসায় আমার দেখা করেছি। করার পরে দু এক কথা বললো, আপনি কেন আমার বাসায় গেলেন, কি উদ্দেশ্যে? বলে দেখলাম আমার থেকে সোহেলের ওয়াইফ সুন্দর কিনা, আসলে অনেক সুন্দর। আমি বলি সুন্দরে অসুন্দর কোনো প্রশ্ন ওঠে না। পরে আবার বলতে, তোমার হাজব্যান্ডের সাথে তো আমি ছিলাম বলতে আপনি কথাগুলো কিভাবে বলতেছেন? আপনার সাথে আমি ভালো মতো দেখা করতে আসছি, আপনি কেন এই কথাগুলো আমাকে বলতেছেন? বলে হ্যাঁ, সিঙ্গাপুরও তো আমি তোমার হাজব্যান্ডের সাথে থাকেন। পরে খুবই ঝগড়া হয় ওনার সাথে। ঝগড়া হওয়ার পর আমার হাতে অনেক টাকা ছিল। বাবার বাড়ি যখনই যেতাম বাবা টাকা দিত। হাজব্যান্ডের কাছে কখনোই টাকা পেতাম না বলতে, সে তো বাহিরে থাকতো, আর বাহিরে থেকে কখনোই টাকা পাঠাতো না। একবার পাঠিয়েছে উনি টাকা, 5,000 না কত জানি। বাবা এই সব কিছু আমাকে দেখাশোনা করতো, টাকা দিত, কাপড় চোপড় কিনে দিত। পরে ওই টাকা দিয়ে আমি অনেকগুলো ঘুমের ট্যাবলেট খেয়ে ফেলি। কয় পাতা হবে, 5-6 পাতা হবে। আমি বাসায় আসার পরে আমার যে হাজব্যান্ড, তার মামতো ভাই বলে দিছে, ভাবি তো ওই বাসায় গেছিল, ওই মেয়েটার সাথে ঝগড়া করছে। তারপর আমরা ওনাকে বাসায় পাঠাইয়া দিছি। এই কথাটা আমার শ্বশুর আর শাশুড়িকে এসে বলছে। ঘরে আবার ছোট ভাইয়ের বউ ছিল, ওনাকেও এসে বলছে। বলার পর ওই যে আমি যে ঘুমের ট্যাবলেট নিয়ে আসছি, আমি খাবো, আমার নিয়ত খারাপ, কেন আমি এগুলো শুনবো? আমি তাকে বিয়ে করছি, আমি কেন এগুলো শুনবো? আর আমি তো প্রেম করে বিয়ে করিনি, আমার বাবা আমাকে দিচ্ছে। পরে রাত্রে অল্প কটা ভাত খেয়ে আমি আর আমার শাশুড়ির সাথে কেউর সাথে কথা বলি নাই। অনেকগুলো অল্প একটু ভাত খেয়ে ঘরে চলে গেছে। আর আমাদের ওই ঘরটা ছিল কি টিনের ঘর। আমার বাবার বাড়ির অবস্থা ভালো, তাদের বাসায় এসে আমি ঘুমাইতেও পারতাম না, কিচ্ছু না। টিনের ঘর, একটু দরজাটা ধাক্কা দিলেই খুলে যেত, এরকম অবস্থা ছিল। পরে অনেকগুলো ঘুমের ট্যাবলেট খেয়ে ফেলি সেদিন রাত্রে আমার এখনো মনে আছে, আমি রাত্রে অনেকবার বমি করছি। আচ্ছা। ওনাদের কলপারে যে বমি যখন করছি, তখন যে ট্যাবলেট গুলো খাইছে অনেকগুলো বের হয়ে গেছে। পরে সকালবেলা এগুলো আমার ছোট ভাইয়ের বউ বুঝতে পারছে আমি এগুলো করছি, উনি আবার ওগুলো পরিষ্কার করে ফেলছে। আর ওখানে কি বলে, ঘনবসতি যেরকম মানুষ থাকে না, ওরকম মানুষ থাকে। এখন এক কথা শুনলে তো আরেক কথা হবেই, এটা স্বাভাবিক। একজনে বলে আমি নেশা করছি, আরেকজনে বলে এটা করছি সেটা করছি। পরে আমার মাকে ফোন দেয়, সকাল আর উঠি না, উঠবো কিভাবে, অনেকগুলো ঘুমের ট্যাবলেট খেয়ে ফেলছি। আমার মাকে ফোন দেয়, মা এসে দেখে এই অবস্থা। মা আবার আমার বড় মাও এসে দুজনে এসে আমাকে নিয়ে যাওয়ার পরে হাসপাতালে নিয়ে যায়। আমার বাবা তখন শেরপুর ছিল, নানু বাড়িতে। পরে নিয়ে যায় হাসপাতালে, ভর্তি ছিলাম প্রায় 2 দিন। ওখান থেকে নিয়ে এসে আমাকে নানু বাড়িতে নিয়ে যায় শেরপুর বাবা। এখন উনি আমার এই কথাগুলো শুনে উনি সিঙ্গাপুর থেকে চলে আসছে, এসে ডাইরেক্ট ওনার মার কাছেও মনে হয় যায় নাই, গেছে কিনা আমি জানি না। উনি ডাইরেক্ট এয়ারপোর্টে নিয়ে মনে হয় বাসে উঠে শেরপুর চলে গেছে আমার কাছে, আমাকে দেখবে। তখন আমার সেন্স এতটাই ছিল না, তখন আমি শেরপুর অঞ্চলে তো গ্রাম অঞ্চল, প্যান্ট শার্ট পরলে খুবই মাইন্ডে নেয় সবাই। এখন আমি না
আমি সবগুলো কাপড় ছিঁড়ে ফেলছি, যে অসুস্থ ছিলাম তখন সেন্স ছিল না, তখন সবগুলো কাপড় ছিঁড়ে ফেলছে। আমাকে আবার প্যান্ট শার্ট পরা আমি খুবই পছন্দ করতাম, এখনো অনেক পছন্দ করি, দেখলে আমার খুবই আফসোস লাগে। তখন প্যান্ট শার্ট অনেকগুলো নিছি ব্যাগে করে, নেওয়ার পরে ওগুলো পরছি। আমার হাজবেন্ড একদমই পছন্দ করে নাই, বাবা ওই জিনিসটা মেনে নেয় নাই। পরে আমাকে গায়ে হাত দিল, কেন এটা পরছো, তুমি অন্য কিছু পরো। পরে প্যান্ট শার্টই পরছি, অন্য একটা নিছি। পরে উনি আসার পরে অনেক কথাবার্তা বলে উনি আমাকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে পরবর্তীতে শুনতে পারে উনি আবার একটা বিয়ে করছে আমার আগে। ও কিভাবে জানতে পারেন এটা? এটা ওই যে বললাম না, ওনাদের বাসাটা এরকম একটা বাসা, ঘনবসতি। আচ্ছা। একজন একটা কথা বললে আরেকজনের মানে কান চলে যায়। যেমন আমি ঘুমের ট্যাবলেট খাইছি আর ওনারা বলতেছে আমি নেশা করছি, আচ্ছা আচ্ছা, ইয়াবা খাইছি, এটা খাইছি, সেটা খাইছি, এর জন্যই অবস্থা। এখন আমি কখনোই নেশা করি নাই, কখনোই না। শুনতে পারি ওনার একজন ওয়াইফ ছিল, ওনারা চালাকি করে ওনাকে বাদ দিচ্ছে অনেক বছর আগের কথা। পরে সোহেলকে জিজ্ঞেস করলাম এটা কেন, মানে কেন করছো, আমাকে বলতে পারতাম, আমার ফ্যামিলিকে বলতে পারতা তোমার ওয়াইফ আছে, বিয়ে করছিল, বা মানে আগে একটা বিয়ে করেছিল সে, হ্যাঁ সেটা বলে আমাকে নিতে পারতো বা আমাকে আমার ফ্যামিলিকে জানাতে পারতো। পরে আমার ফ্যামিলিকে এসে বললাম বাবা এই ঘটনা, আপনারা কিভাবে দিলেন, এটা কিভাবে সম্ভব। বাবা আর কিছু বলেন। আর বাবা খুবই রাগী ছিল আমাদের বাসায়, বাবাকে অনেক ভয় পেত সবাই। পরে ওনার সাথে ওই যে মেয়েটারে যে আমি গায়ে হাত দিছি, এই মেয়েটার যে সোহেলকে উল্টাপাল্টা কথা বলছে, বলে এরপরের থেকে সোহেল আমার সাথে আর যোগাযোগ করে না, কথা বলে না। আমি একটু চকলেট একটু আইসক্রিম খেতে খুবই পছন্দ করতাম হিসাব ছাড়া। উনি কি করতো, অন্য মেয়েদের বাংলাদেশে অন্য মেয়েদের তার সাথে খুব ভালো রিলেশন ছিল, সেই মেয়েদের ভিসা পাঠাইতো সিঙ্গাপুরে যাওয়ার জন্য। আচ্ছা। চকলেট পাঠাইতো, চকলেট পাঠায় ছবি তুলতো, মেয়েটা চকলেট খেত আর ছবি পাঠাইতো আমার কাছে। আমাকে খুবই বাজেভাবে গালিগালাজ করতো, তুই এটা তুই সেটা। মানে ওই মেয়েটার সাথে ঝামেলা করার পর থেকে আমার লাইফে শুরু হলো তুই এটা তুই সেটা। বিশ্বাস করবেন না, আমার আগের মোবাইলটা যদি থাকতো, যদি মেসেজগুলো দেখতেন, আপনি নিজেই কান্না করতেন। এগুলো আপনার হাজবেন্ড আপনাকে বলে বলে পাঠাতো? হ্যাঁ, আমার খুবই কষ্ট লাগতো। ওনার মা একদিন আমার গায়ে হাত দিল এসব কারণেই। ওনার ভাইও বিবাহিত, ওনার একটা বেবি আছে। ওনার ভাই বাসা আবার কেউ ছিল না, ওনার মাও ছিল না, আমি আবার একা বাসায়। পরে ওনার ভাই সুযোগে সদ্ব্যবহার করছে। রাত্রে ফজর একটু আগে সে আমার রুমে এসে, বললাম না দরজা ধাক্কা দিলেই দরজা খুলে যায়, উনি বাসার রুমের ভিতর ঢুকে। তখন আমার আসলে বলার কিছু ছিল না, আমি কেউ কিছু বলতেও পারি না, কিচ্ছু না। সকালবেলা মাকে ফোন দিয়ে বলি, মা ওর ভাই তো আমার সাথে এই ঘটনা। মা বলতেছে কেউ কিছু বললো না, বললে ঝামেলা হবে। বিশ্বাস করবেন না, আমার মাথা পায়ের থেকে মনে হয় মাটি ছিল না। ওনার ওয়াইফ দেশের বাড়িতে যায়। কার ওয়াইফ? ওর আমার হাজবেন্ডের ছোট ভাই, আপনার দেবরের ওয়াইফ? দেবরের ওয়াইফ ইয়েতে যায়, গ্রামের বাড়িতে যায়। এখন আমার শাশুড়িও বাসায় ছিল না, উনি ভোর সকাল আগে চলে গেছে। উনি আবার জব করে, সরকারি জব করে। উনি আবার ভোর সকাল আগে চলে গেছে। যাওয়ার পরে আমি আবার মানে টয়লেট থেকে এসে দরজা ভালো মতো আটকে নেই, কি যেন ভাবছি সকাল হয়ে যাবে, সবাই উঠবে। আপনার হাজবেন্ড কি তখন দেশের বাইরে? হ্যাঁ, দেশের বাইরে ছিল। তখন যে কৌশল আমার রুমে ঢুকে সে আমাকে বলতেছে, ভাবি চার্জারটা দেন। ওরা আমি অনেক বিশ্বাস করতাম, একসাথে ওর ওয়াইফের সামনে একসাথে সাইডে শুয়ে টিভি দেখতাম। আমার পুরো মানে আমার শাশুড়ি আমার শ্বশুরের সামনে ইয়ে করতাম, শুয়ে টিভি দেখতাম। ওর মেয়ে ছিল, মেয়েটা বুকে নিয়ে টিভি দেখতাম। এখন সে বলতেছে, ভাবি চার্জারটা দেন। আমি কই আমি শুয়ে আছি, দরজাটা ধাক্কা দিয়ে তুমি চার্জারটা নিয়ে যাও। পরে চার্জার নেয় নাই, সে রুমে ঢুকেই আমাকে মুখ চাপ দিয়ে বাজে। আমি ইন ডিটেইল নিতে চাচ্ছি না, সামহাউ যে ঘটনাটা ঘটেছে। তারপর সে বিশ্বাস করবে না, মানে আমি কখনই ভাবি নাই ও আমার ছোট ভাইয়ের ভাই, ওরা আমার নিজের ভাইয়ের মতো দেখতাম। কিছু একসাথে ঘুমাতাম, একসাথে কথা বলতাম। আপনি কি করলেন এরকম একটা ঘটনা ঘটে যাওয়ার পরে? তখন মাকে বললাম, মা এই ঘটনা, সে তো আমার সাথে এটা করছে। মা বলতেছে কেউ বলার দরকার নাই, বললে তোমার সংসার টিকবে না। পরে
ঘুমিয়েছিলাম অনেকক্ষণ, খুবই কষ্ট পাইছি। আবার সেদিন আবার আমার হাজবেন্ডের জন্য গরু মাংস পাঠানোর কথা ছিল বাইরে। কোন দেশে থাকতো? সিঙ্গাপুরে কথা ছিল ওনার জন্য গরু মাংস রান্না করো। তখন আমার শাশুড়ি বলতেছে, কি হয়েছে, এরকম শুয়ে থাকলে হবে, যাও বাজার থেকে গরু মাংস কিনে নিয়ে আসো, অল্প আছে আরো নিয়ে আসো। আপনি শাশুড়িকে বলেছিলেন এই ঘটনাটা? আমার মা বলেছিল। আপনার মা বলেছিল, রেসপন্স কি ছিল? কোনোটাই না, বলতেছে আমার ছেলে আসুক, আমার ছেলেকে জিজ্ঞেস করব। ছেলে তো ছিল না রাত্রে বাসায়, সে তো কোথায় যেন চলে গেছে, এটা আমার শাশুড়ি বলতেছে। বলার পরে আমার মা বললো, আপনার ছেলে এরকম একটা কাজ করছে, কাজটা ঠিক করছে ভাবেই। বলতেছে আসুক আমার ছেলে, আমি জিজ্ঞেস করি। সকালে উঠে গরু মাংস আনতে গেছি, চিলাচিলিতে গরু মাংস আনতে গেছি, পাই নাই। বাসায় এসে বাসা থেকে তখনই বের হয়ে গেছি। বের হয়ে আমি দক্ষিণখান থানায়, উত্তরা থানায় গেছি, দক্ষিণখান থানায় গেছি। পরে সবকিছু খুলে বললাম। মানে থানায় গেছেন মানে কি আপনি কেস করার জন্য? হ্যাঁ। এই সিদ্ধান্তটা আপনাকে কে দিয়েছিল? আমার নিজে, আমি আমার হাজবেন্ডকে বলছিলাম। আচ্ছা, বলার পরে এই ঘটনা তোমার ভাই এটা করেছে, বলে তুমি আমার ভাই বলে কেউ নাই, তুমি মামলা করতে পারো বা কিছু করতে পারো। উনি আপনাকে ইন্সপায়ার করেছে? হ্যাঁ। ভেরি গুড, এক্সেলেন্ট। খুবই কষ্ট লাগছে কি জন্য, তার ভাই সে কিছু না বলে সে আমাকে বলে মামলা করতে, খুবই কষ্ট লাগলো। না, এটা তো আমি মনে করি যে সে আপনাকে ভালো সাজেশন দিয়েছে। প্রথম কথা হচ্ছে বলবো তো পরে, আগে মামলা করুক, আইনি অ্যাকশন আগে নিক, কারণ আইনি অ্যাকশন আনলে তো এগুলো প্রুফ থাকবে না। ঠিক আছে, আপনার কাছে আপনি হয়তো বিষয়টাকে কিভাবে দেখেছেন সেটা আপনার বিষয়, বাট আমার জায়গা থেকে আমি মনে করি যে সে আপনাকে ভালো সাজেশন দিয়েছে। হ্যাঁ দিয়েছে, ওই যে ভাই বলে কিছু বললো না, আমাকে বলছে ভাইকে কিছু বলে না, বলে থাকে মামলা করো। আচ্ছা, তারপর আমি গেলাম ওই থানায়, মামলা হবে না। কেন হবে না? আপনি পুলিশকে বলেছেন যে এই ঘটনা ঘটেছে? হ্যাঁ, সব বলেছি। আসলে আমি প্রমাণটা ছিল না। প্রমাণ তো পুলিশ ইনভেস্টিগেট করবে, মেডিকেল করবে, তারপরে প্রমাণ করবে, সেটা তো আসলে। আপনি কি করেছেন ওখানে গিয়ে আমাকে একটু বলুন। ওনাকে আমি সব বলেছি এই ঘটনা। উনি বলছে কোথায়, জায়গাটা কোথায়? পরে আমি জায়গাটা বলছি এখানে। বলে এখানে না, আপনি এয়ারপোর্ট থানা যান। আচ্ছা, মানে ওই থানার মধ্যে আপনি জানেন আর কি, থানা এরিয়া তো অন্য থানায় চলে গিয়েছিল। হ্যাঁ, আমি জানতাম না কোন থানায় গেলে কি হবে। আচ্ছা, এটা আমি জানতাম না, যেন কখনোই ভাবিনি আমি থানায় যেতে হবে। ওকে। পরে এয়ারপোর্ট থানায় গেলাম, পরে বলতেছে এটা এখানে না, আপনি এয়ারপোর্টের ভিতরে একটা থানা আছে, আপনি ওখানে যান। আচ্ছা, তারপর হাতে টাকা ছিল না, খুবই কষ্ট করে আমি হেঁটে 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 গেছি, খুঁজ করে করে যে অনেকক্ষণ বসেছিলাম। বললাম আপনার সাথে একটু কথা বলবো। অফিসারের বলতেছে আপনার সাথে একটু কথা বলবো। বলে কি কথা বলবেন? আমি ওনার সামনে বলা যাবে না, একটা লোক ছিল, উনি অফিসার ছিল, আমি আসলে জানি না, আমার তো ওরকম ভাবে বলে নাই উনি অফিসার ছিল। এখন বলতেছে, আমি অনেকক্ষণ বসে আছি, কিন্তু লজ্জার কথা বলা যাবে না কেউ সামনে, তখন ছোট ছিলাম, বুঝতেও পারিনি। অনেকক্ষণ পরে বলতেছে, বলে উনিও তো অফিসার, আপনি বলেন ওনার সামনে কি বলতে চান। আপনি অনেকক্ষণ ধরে বসে আছেন। দুজনে কি পুলিশ অফিসার? হ্যাঁ। কোনো মহিলা অফিসার ছিল না থানাতে? ছিল না। আচ্ছা, তারপর পরে বললাম আমার সাথে এই ঘটেছে, এই ঘটনা, আমি মামলা করতে চাই। আপনার বয়স কত? 14 হবে, 13-14 হবে। বলে আপনাকে বিয়ে দিছে, আপনার বাবা মাও ধরে নিয়ে যাব, আপনার শ্বশুর শাশুড়িকে ধরে নিয়ে যাবে, কিন্তু আপনি নাবালক। তখনই আমি আসলে নাবালক ছিলাম। দুজনকে ধরে নিয়ে যাব। একটু ভয় লাগছে, আমার শ্বশুর বাড়ির লোকগুলো ধরলে আমার কোনো আপত্তি না, আমার বাবা মাকে যদি ধরে তাহলে আমার খুবই কষ্ট লাগবে। আমার কারণে আমার বাবা মা কিছু হবে, সেটা আমি কখনোই চাই নাই, ভয় লাগছে। তারপর বলতেছে আপনার শ্বশুরের নাম্বার আছে? হ্যাঁ আছে। আমার শ্বশুরও ফোন দিয়ে বললো আপনার ছেলের বউ আসছে, এই ঘটনা কি হয়েছে। পরে আমার শ্বশুর উল্টাপাল্টা বুঝাইতেছে, আসলে এগুলো মিথ্যে কথা, সে মিথ্যে কথা প্রচার করতেছে বা কিছু। আমি বলি আপনি মেডিকেলে যদি নিয়ে যান আমাকে নিতে পারেন, আমার কোনো আপত্তি নাই। পরে আমাকে অনেক কিছু বুঝে ওখান থেকে, আমার শ্বশুর যখন বলছে মিথ্যে কথা এগুলো প্রচার করতেছে, তখন ওই অফিসারটা অনেক কিছু বুঝে আমাকে ওখান থেকে বিদায় করে দিচ্ছে। অফিসারই আপনাকে বুঝিয়ে পার করে দিয়েছে ওখান থেকে? কি বুঝিয়েছে আপনাকে? আপনার বাবা মাকে ধরে নিয়ে যাবো, কিছু আপনি নাবালক। সেটা আপনার, সেটা লিগ্যাল অ্যাকশন থেকে অফিসার 100% কারেক্ট কথা বলেছে। এগুলো বলে আমাকে পাঠিয়ে দিয়েছে। সে আমাকে আসলে ওরকম ভাবে গুরুত্ব দেয় নাই, আপনার কাছে মনে হয়েছে। হ্যাঁ, বাট সে আপনাকে যে কথাটা বলেছে সেটা কিন্তু কারেক্ট। 13-14 বছর বয়সে যে বাবা মা বিয়ে দেয়, তারা কিন্তু আলটিমেটলি ইজ ওয়ান কাইন্ড অফ ক্রাইম। এবং সে যদি লিগ্যাল পার্সপেক্টিভ থেকে যদি দৌড়ায়, তাহলে আপনার বাবা মাও কিন্তু আসলে এই ঘটনার প্রেক্ষাপটে কিন্তু টান পড়তে পারে। তো আমি জানি না, আমি আই এম নট এ লয়ার, বাট আমার মনে হয় পুলিশ যেখানে আপনাকে যে এটা বলেছে সেটা বলেছে ঠিকই আছে। তবে একটা জিনিস আমার মনে হয় যে থানাতে আসলে ওই সময়টাতে আপনি ডিমান্ড করেছেন কিনা জানি না, কোনো মহিলা পুলিশ তো থাকার কথা যাকে গিয়ে আপনি ওই সময়টাতে পাননি। তো আপনি কি করলেন, কি সিদ্ধান্ত নিলেন? তারপরে
মন উঠে গেছে তাদের উপরে। পরে মা বলতেছে একটা ইয়ের ভিতরে চলে আসো, সমাধানের ভিতরে চলে আসো। কি সমাধান? আমার শ্বশুরের সাথে কথা বলবে, তার সাথে কথা বলবে, মানে আমার দেবরের সাথে কথা বলবে। আর আমার হাজবেন্ড তো ওই যে খারাপ ব্যবহার শুরু করেছে, সে আবার এখনো নেশা পানি করে। আচ্ছা, তো খারাপ ব্যবহার শুরু করেছে মানে কি সিঙ্গাপুর থেকেই? হ্যাঁ, কি বলতেছে? ভিডিও কলে বাজে কথা বলতো, বাজে জিনিস দেখাতো, এই সেই বিভিন্ন ধরনের কথাবার্তা। তার সাথে আমি মন খুলে কখনোই কথা বলতে পারতাম না। বয়সের গ্যাপ ছিল 16 বছরের মতো। আচ্ছা, কখনই মন খুলে কথা বলতে পারতাম না। সে ওই যে বললাম না, ঝামেলা হওয়ার পর থেকে আমার সাথে অনেক ঝামেলা শুরু করছে। পরে মা ওনার বাসায় আসলো, আসার পরে আমার শ্বশুরে আমার কথা না শুনে আশেপাশে মানুষকে নিয়ে আসছে, একটা মহিলা নিয়ে আসছে, এনে বলতেছে উনি সাক্ষী, কি হয়েছে না হয়েছে কিছুই হয় নাই, আপনার মেয়ের এমনি বাজে কিছু প্রচার করতেছে, বাজে কিছু প্রচার করতেছে। আমি কি মিথ্যে কথা বলছি? আমার সাথে যে ঘটনা ঘটেছে আমি তো সত্যি কথাই বলেছি। পরে এক সময় তারা আমার মার সাথে কথা বললো, ভাবি এটা আমি দেখতেছি। আমার শ্বশুরও বলতেছে, ভাবি আমি এটা দেখতেছি। বললো আমার দেবরকে 2টা থাপড় দিছে, ওনার শরীরে যত জোর ছিল 2টা থাপড় দিয়ে বলতেছে সমাধান হয়েছে, আমার ছেলেকে তো আমি মারছি। পরে 2 দিন পরে আমি বলতেছি, মা আমি এভাবে থাকবো না, আমার থাকা সম্ভব না। আবার আমার দেবর ওয়াইফ এসে আমাকে খুব বাজেভাবে চিল্লাচিল্লি করতেছে, হ্যাঁ আপনার ইয়ে ভালো না, এই সে বিভিন্ন ধরনের কথা বলতেছে, বাজেভাবে চিল্লাচিল্লি করতেছে। আমার আর মন ইয়ে হয় না আমি ওই বাসায় ফিরে যাবো বা ওই বাসায় আমি থাকবো। পরে আমার বাসায় যে জিনিসপাতি দিয়েছিল ওগুলো আমার মা নিয়ে আমাকে নিয়ে চলে আসছে। সেই দিন আবার আমার শাশুড়ি গায়ে হাত দিছে, আমার নাক দিয়ে রক্ত বের করে ফেলছে, ঠোঁট দিয়ে, মানে প্রচুর গায়ে হাত দিছে, ঠোঁট দিয়ে রক্ত বের করে ফেলছে। পরে আমি চলে আসলাম, আসার পর আমি আর ওনার কাছে যাইনি। কয়দিনের সংসার আপনার? 3 বছর। 3 বছরের সংসার? হ্যাঁ। তার মধ্যে ম্যাক্সিমাম টাইম হাজবেন্ড দেশের বাইরে ছিলই না, ধরতে গেলে ছিলই না সে আমার কাছে। আর ছোট ছিলাম, বললাম না, অনেক কিছুই বুঝি না, হাজবেন্ডের না পেলে কি হবে সেটাও বুঝতাম না। তারপর উনি আসে নাই, ওর সাথে ঝামেলা শুরু করছে। উনি এক হিসাবে বলতেছে আমাকে ডিভোর্স দিয়ে দাও। উনি বলতেছে? হ্যাঁ। আমি একদিন প্রচুর কান্না করছি কোয়ার্টারের ভিতরে, যে আমি পারতেছি না, আমার সহ্য হচ্ছে না। তো ভাই এই ঘটনা ঘটেছে, আমি আলাদা একটা ফ্ল্যাট নিয়ে আমি চলে যাব, একলা ভাড়া থাকবো, আমি থাকবো না এখানে আর। বলতেছে থাকবো না, ঠিক আছে, আচ্ছা তুমি বাসা দেখো। বাসা দেখলাম, 1টা 2টা 3টা, একটা বাসা অ্যাডভান্সও করে আসছি। সে বলতেছে না থাকা যাবে না, তুমি তো মার কাছে চলে যাও। যাই হোক, ওখান থেকে অ্যাডভান্সে টাকা নিয়ে চলে আসছি মার কাছে। মাও দেখি ওরকম ভাবে গুরুত্ব দেয় না, কোনো কিছুই গুরুত্ব দেয় না। ছিলাম বাসায় অনেক দিনে ছিলাম। বাবা বলতেছে ভাবিদের দিয়ে আবার প্রেশার দিতেছে, ওকে বলো ছেড়ে দিতে, ছেলেটাকে ডিভোর্স দিয়ে দিতে। পরে ভাবিকে বললাম, ভাবি হেসে বলতেছি, ভাবি লাল কাপড়ে গেছি সাদা কাপড়ে আসবো। তখন এতটুকু সেন্স ছিল আমি তার সংসার করব, লাল কাপড়ে গেছি সাদা কাপড়ে আসবো। পরে ভাবি আবার এই কথাটা বাবারে বললো। পরে অনেক দিনই বাসা ছিলাম, প্রায় 2 বছরের মতো বাসা ছিলাম। সে আসে না, কোনো রেসপন্সই করেনি। না, আসে নাই। সে মাঝখানে একবার আসছিল, এসে সেই বাবার বাড়িতেই ছিলাম, বাবার বাড়ির থেকেই সে আসছে। আসার পরে প্রায় 1 মাসের মতো ওনার সাথে ছিলাম। আমি করলাম রাগ করে আমি বাবার বাড়ির থেকে চলে গেছি। আমার হাজবেন্ড আসছে, আমি কেন যাব না, আমার বাবা যেতে দিবে না। তারপর আমার রুম থেকে আরেকটা গ্যারেজে যাওয়ার জায়গা ছিল। আমার ভাবি কি করছে, পিছন দিয়ে তালাটা খুলে দিছে, তুমি তোমার হাজবেন্ডের কাছে যাও। সে আবার যখন এয়ারপোর্টে নামে, তখন আমি সেজে আমি আবার ওনাকে রিসিভ করতে গেছি। তখন উনি যখন আমার বাসায় আসতেন, বাবা অনেক রাগারাগি করে ওনার সাথে, আমার মেয়ে দিব না, এত বড় একটা ঘটনা। বাবা জানতো না, বাসায় কেউই জানতো না এই ঘটনাটা, আমার মা জানে, এছাড়া আমি দেখিনি একটা লোকও আমার ভাইয়েরাও কখনো খবর নেয় নাই বোনটা কেমন আছে। বাবা যে বিয়ে দিল, বোনটার খবর একটু জিজ্ঞেস করি, বোনটা কেমন আছে। ওনার সাথে চলে গেলাম, প্রায় ভালো দিনই সংসার করলাম। উনি আবার চলে যাবে, উনি বলতেছে তুমি তোমার বাবা বাড়িতে চলে যাও, আর থাকা দরকার নেই এখানে, থাকলে ঝামেলা হয়। এর ভিতরে ওনার ভাইয়ের সাথে আমি আর কথাবার্তা বলি নাই, খুব স্বাভাবিক কিছু না, তবে একটা ঘটনা ঘটছে, কথা বলি নাই। পরে একদিন একটা লোক আমাকে ফোন দিয়েছিল, সে পুলিশে চাকরি করে, একদম ছোট ধরনের পুলিশে চাকরি করে, পোস্টম্যান যাকে বলে।
সে চাকরি করে, আমাকে সে পরিচয় দিচ্ছে মানে বড় ধরনের একটা কর্মকর্তা। আমার আপু তার সাথে কথা বলছে, ভালো লাগছে। সে একটু কালো ছিল, তারপর ভালো লাগছে। সে পুলিশে চাকরি করে, আমার বোনকে হ্যাপি রাখবে, আমার বোনের কথা। আর আমার কথা হলো, আমার এত কষ্ট পাইছি, আমি তার থেকে আমি বের হতে চাই। মানে আপনি হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দিবেন এরকম একটা প্ল্যান করছিলেন? ওকে। মনে থেকে দিতে চাইনি। আচ্ছা। মনে থেকে দিতে চাইনি, উপরে উপরে কষ্ট লাগছে যে মামলা করতে বলছে, তারপর বাংলাদেশে এসে কোনো কথা বলে নাই। তার ভাইকে সে সাপোর্ট করছে, এই বিষয়টা তার ফ্যামিলি সাপোর্ট করছে। ও বাংলাদেশে এসেও আপনার ও ভাইকে কিছু শাসন করেনি, কিছু বলে নাই? না, ভালোই সাপোর্ট করছে। যখন সে বাংলাদেশে আসছে তখন সেও কিছু বলে নাই তার ভাইকে, কি হয়েছে না হয়েছে কোনো খোঁজ খবর নেয়নি এই বিষয়ে। তারপর চিন্তা করলাম এভাবে লাইফ চলে না, লাইফ এভাবে চলতেও পারে না। আর তখন আমার বাবা জীবিত ছিল, তখন বাবাকেও বলতে পারি নাই বাবা এই ঘটনা হয়েছে, একমাত্র আমার মা ছাড়া আর কেউ জানে না। একদিন হঠাৎ রাত 10-11টা বাজে রং নাম্বার একটা ফোন আসে। সালাম দিলাম, কে আপনি? বলে আমি আপনাকে অনেক পছন্দ করি, অনেক কষ্টে এই নাম্বারটা খুঁজে পেয়েছি। তারপর আমি বললাম আপনি কে? আমি বিবাহিত, আপনি জানেন? বলে হ্যাঁ আমি জানি আপনি বিবাহিত, তারপর আপনাকে পছন্দ করি। তারপর আস্তে আস্তে তার সাথে কথা বললাম, ভালো লাগা। পর একদিন বললাম আপনি দেখা করতে আসেন, আপনাকে আমি দেখবো কে আপনি। মানে কথা বলতেন ওনার সঙ্গে, টাইম পাস করতেন? হ্যাঁ। আপনার হাজবেন্ড তখন দেশের বাইরে? দেশের বাইরে ছিল। ওকে। তারপর আসলো, দেখলাম লোকটা অনেক কালো। কালো হলে কি হবে, ভালোই, কথাবার্তা ভালো। আপনি তাকে জিজ্ঞেস করলেন না নাম্বারটা কিভাবে পেয়েছেন? হ্যাঁ জিজ্ঞেস করেছিলাম, সে আমাকে বলেনি, কখনোই বলেনি। আচ্ছা। আমার যেটা ধারণা, আমার বাসার সামনে ফ্যাক্সিলিটির দোকান আছে, ওখান থেকে নিয়েছে। আচ্ছা। তারপর ওনার সাথে কথা বললাম, এক পর্যায়ে উনি জিজ্ঞেস করলাম আপনি বিবাহিত কিনা? উনি এক পর্যায়ে বললেন আমি বিবাহিত না। তাহলে বিবাহিত না, তাহলে ভালোই হবে। আম্মুকে বললাম মা আসলে আমি ওর সংসার করবো না, আমি একটু অন্যদিকে চলে যেতে চাচ্ছি। পরে বলে ছেলেকে, মানে এগুলো সে বুঝতে পারছে, সে তো মা। পরে মাকে দেখালাম, উনি পরে বললো উনি তো কালো। কালো হয়েছে কি, ওর মন তো অনেক ভালো। পরে মা আসলে ওরকম ভাবে গুরুত্ব দেয় নাই এটা। পরে একদিন আমি ওনার সাথে চলে গেছি। চলে গেছেন বলতে? ভেগে চলে গেছি, মানে সিদ্ধান্ত নিলেন যে ঠিক আছে আমি চলে যাব। উনিও আমাকে অনেক প্রেশার দিতে, চলে আসো। তখন আমি ওনার সম্পর্কে কতটুকু জানতেন ভেগে যাওয়ার আগে? একদমই জানতাম না। একটা মানুষের সঙ্গে আপনি ভেগে যাবেন, তার সম্পর্কে বিশ্বাস ছিল আসলে। ভেগে যাওয়ার আগে বাড়ি কোথায়, ও কি করে, না কোনোটাই না, না জেনে শুনেই সে আমাকে বিশ্বাস দিয়েছিল এটা বলে, আল্লাহর কসম, নবীজির কসম, আমি বিয়ে করিনি, আমি অবিবাহিত, আমি তোমাকে বিয়ে করতে চাই। কি করে ছেলেটা, কিছু জেনেছিলেন? হ্যাঁ, উনি পুলিশে চাকরি করে। বলেছিল পুলিশ চাকরি? হ্যাঁ, উনি এটাই করতো, চিঠি অদল বদল করতো, এখান থেকে ওখানে চিঠি দিয়ে আসতো। আচ্ছা। এটা কি বলে জানি না, আমি নিজেও জানি না। আচ্ছা, তো এইরকম একটা পোস্টে সে ছিল? হ্যাঁ ছিল। ওই যে আল্লাহর কসম, নবীজির কসম, মানে সে যখন বলছে তখন আমি এমনি গুলো গেছি। একটা মানুষ তো মিথ্যা কথা বলতে পারে না, আল্লাহ নিয়ে আর কোরআন শরীফ নিয়ে তো মিথ্যা কথা বলতে পারে না। তারপর এই বিশ্বাসে তার সাথে আমি চলে গেছি। তারপর আমার ফ্যামিলি প্রচুর খুঁজছে, আমাকে পায় নাই। আচ্ছা, চলে কোথায় গেলেন? আমি একটা হোটেলে ছিলাম। আচ্ছা। প্রায় 2-3 দিন ছিলাম। বিশ্বাস করবেন না, যখন আমি গেছি তখন আমার বাবার বাড়ি থেকে কিচ্ছু নেইনি। তারপর সে ভাবছে কি আমি অনেক কিছু নিয়ে আসবো, টাকা নিয়ে আসবো, এটা নিয়ে আসবো, সেটা নিয়ে আসবো। সেটা চিন্তা করছে, ভাবছে এত বড় লোক নিয়ে আসতে পারে, কারণ এক জায়গায় চলে গেলে তো অনেক কিছুই আনতে পারে। আর সে আমার আগের হাজবেন্ড, সে তো বাইরে থাকে, না জানি কত কি আছে। পরে দেখলো আমি কিচ্ছু নিই, একমাত্র গাড়ি ভাড়া ছাড়া আমি আর কোনো টাকা পয়সা কিছু নিইনি। পরে উনি আমাকে অভাব দেখালো, আখে আমার থেকে তো টাকা নাই, এখন কি করব? বলে তেলে দেখো তো মাকে বলে কিছু টাকা আনতে পারো কিনা। আমি আসলে ওরকমই দুর্বল ছিলাম, আর বুঝতে পারিনি ওনার চিন্তা ভাবনা কি। বাসার থেকে মাকে বলতাম মা টাকা দাও, তখন একটু জানছে আমি একটা লোকের সাথে ভেঙে গেছি বা কিছু। মাও প্রচুর রাগারাগি করছে, টাকা দিতে চায় না। পরে দিচ্ছে, অল্প টাকায় দিচ্ছে। পরে অনেকদিন ছিলাম হোটেলে। থাকার পরে ওর এক বন্ধু বললো এভাবে তো থাকা সম্ভব না, আর তোমার থেকেও তো টাকা নাই, মানে যে লোকটার সাথে ভেঙে গেছে সেই লোকটার থেকেও টাকা নাই, তাহলে কি করবে? একটা বাসা ভাড়া নাও, আমি টাকা দিব, তোমার সংসার করো। আচ্ছা।
তখন আমাদের কিছুই ছিল না, একটা ছোট একটা বাসা ভাড়া নেই, খুবই মানে কষ্টে সংসার ইয়ে করেছি। আর তার সাথে আমার ফোনে বিয়ে হয়েছে। জি। সে মুখে যেভাবে যেমন আপনি আর আমি কথা বলছি এরকম ফোনে তার সাথে আমার বিয়ে হয়েছে। ওখানে কোনো সাক্ষী ছিল না, কোনো কিছুই ছিল না। সাক্ষী ছিল না, কোনো কিছু ছিল না, নিজেরা বিয়ে করলেন? হ্যাঁ। এটা কি ধরনের বিয়ে? আমার জানা নেই যে ধরনের বিয়ে আমাদের ধর্মে পারমিট করে কিনা। এখন বিশ্বাসের উপরে এইভাবে বিশ্বাসের উপরে আপনি যদি ধর্মীয় বিধান মতেও যান তাহলে তো আপনাকে জানতে হবে যে ধর্মে অ্যাটলিস্ট কোনটা পারমিট করেছে। আমি যতদূর জানি যে ধর্ম বিয়েটাকে অনেক সহজ করেছে, যদিও আমরা আমাদের প্রাত্যহিক জীবনে বিয়ে ব্যাপারটাকে অনেক কঠিন করে ফেলেছি, সেটা একটা অনেক অন্য বিষয়। কিন্তু এতটা সহজ করেনি যে ঠিক আছে ছেলের রাজি মেয়ের রাজি দুজনে কবুল বললাম বিয়ে হয়ে গেল, কারণ ওখানে তো একজন হুজুর থাকতে হবে, আমি যতদূর জানি। আমার কোনো কিছুই ছিল না, প্লাস একটা সাক্ষীরও বিষয় আছে, কোনো কিছুই না। আমি শুনেছি এরকম ব্যাপারও আছে নাকি, আমি নিশ্চিত নই। আমি ধর্মীয় ব্যাপারে যেসব ব্যাপারগুলো আপনাদেরকে বলি সেগুলো আসলে আমার এই আশেপাশ থেকে জানা শোনা পড়া টুকটাক, বাট আমি এগুলো নিশ্চিত নই। আমি শুনেছি যে মেয়ে পক্ষ থেকে যদি তার গার্ডিয়ান না থাকে তাহলে সেটা নাকি বিয়েই না, এটা আমাদের রিলিজিয়নে বলে। আমি এটাও শুনেছি আর কি। তো যাই হোক, আপনারা করে ফেললেন, তার মানে এটাকে যদি আপনি আপনার জায়গা থেকে বিয়ে বলেন তাহলে বিয়ে, আর না হলে এটাকে আসলে বিয়ে না। মানে রাষ্ট্রীয় জায়গা ধরতে গেলেই না, কিন্তু তখন আমি বুঝিনি রাষ্ট্রীয় জায়গা থেকেও বিয়ে না, কোনো কিছুই না। হ্যাঁ, তার দুজনে মিলে এটা করলেন, তারপরে হচ্ছে আপনারা থাকা শুরু করলেন। তারপর সংসার করেছি। সংসার করে কি মানে আপনারা থাকা শুরু করলেন একসাথে? হ্যাঁ। বাসা ভাড়া নিলেন? হ্যাঁ। আচ্ছা, তারপর ওনার সাথে ভালো থেকেছি। পরে 3-4 মাস পরে একটা ফোন আসে। আসলে আমি কিছু এই 3-4 মাসের মধ্যে কি আপনি আপনার আগের হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দিয়েছেন? জানিয়েছেন যে আমি ডিভোর্স দিয়ে দিয়েছেন? আসলে ডিভোর্সটা দিতাম না, সে আমাকে খুব প্রেশার দিচ্ছে আর খুব বাজেভাবে গালিগালাজ করতেছে, বলতেছে তুমি আমাকে প্রেশার না দিলে তোমার বড় ধরনের ক্ষতি হবে। আর একটু লোভ দেখাইছে, যদি মানে আমাকে ডিভোর্স দাও তাহলে আমি তোমাকে সিঙ্গাপুরে নিয়ে যাব। আচ্ছা, ডিভোর্স দিলে সিঙ্গাপুরে নিয়ে যাব। আচ্ছা। পরে বলতেছে তাহলে আমার এক বন্ধুর ধারা আমি সবকিছু রেডি করি, তুমি এসে ডিভোর্সটা দিয়ে দাও। আসলে আমি অনেক কিছুই বুঝি নেই, দেনমোহরের টাকাটাও আমি নিইনি তার থেকে, কখনো বলি না আমার দেনমোহরের টাকা লাগবেই। তখন টাকার দিকে আমার এত আগ্রহ ছিল না। তারপর তাকে ডিভোর্স দিয়ে দিলাম, তার সাথে সম্পর্ক একদম শেষ। আর আপনার বাড়িতে জানতো যে আপনি কোথায় আছেন, আপনার সেকেন্ড হাজবেন্ডের সঙ্গে আছেন কিনা? ওনার নাম কি ছিল? নামটা বলতে চাচ্ছেন? মাসুম। মাসুমের সঙ্গে আপনি আছেন, এটা কি বাড়িতে জানতো? তেমনটা জানতো না। তো কোথায় আছেন খোঁজ খবর নিত না? খোঁজ খবর নিত না, বাবা তো ত্যায্য করে দিয়েছে। ওই ফার্স্ট ডিভোর্স দেওয়ার সঙ্গে সঙ্গে ত্যায্য করেছে নাকি ওখান থেকে বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ত্যায্য করে দিয়েছে? বের হওয়ার সাথে সাথে ত্যায্য করে দিয়েছে। ত্যায্যটা কি মৌখিক ভাবে নাকি একদম লিখিত ভাবে? আমি যত জানি যে লিখিত ভাবে এগুলো নাই, রাষ্ট্রীয় নিয়ম এগুলো করা যায় না। মুখে বলেছে তুমি আমার আজ থেকে সম্পর্ক নেই, ত্যায্য মেয়ে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তারপর আমার হাজবেন্ডকে মেনে নেয় নাই বাসায় কেউ। আমার 3টা ভাইও মেনে নেয় নাই। আর বাবা তো দূরের কথা, বাবা আসলে ওখানে একটু ভুল করেছে। আমি ছোট মেয়ে, আমি ভুল করে ফেলেছি। বাবার উচিত ছিল, তার অনেক নামি দামি লোকেদের সাথে হাত ছিল, সে একটা ফোন দিলেই আজকে আমি ওখান থেকে বের হয়ে চলে আসতে পারতাম, এরকম বাবার ক্ষমতা ছিল। বাবা করেনি, ঠিক আছে, রাগ করে সিদ্ধান্ত নিয়েছে, করেনি। তো কি হলো? আপনি সংসার করছিলেন 3 মাসের মাথায় আপনার একটা ফোন আসলো, আপনি যেটা বলছেন 3-4 মাসে একটা ফোন আসলো। ফোন আসার আগে আমি একটু কিছু মানে জিনিসগুলো খেয়াল করতেছি। ওনার 2টা সিম, একটা সিম বন্ধ থাকতো আর আরেকটা সিম ওপেন থাকতো সবসময়। আবার উনি আবার কয়দিন পর পর বলতো কি, আখি স্যারের সাথে স্যারের বাড়িতে যাব, ফোন দিতে পারবা না, ওখানে নেটওয়ার্কের সমস্যা। তারপর উনি এরকম করলো, প্রায় কয়েকবারই করলো। উনি শুধু এতটুকু বলে যেত আমার বসের সাথে তাদের বাড়িতে যাব, তুমি ফোন দিলে পাবা না। ঠিকই তাই, খুবই কষ্ট লাগতো, কান্না করতাম, ওনার ফোন ধরতেছে না, পাচ্ছি না। পরে একদিন হুট করে ওনার কাছে একটা ফোন আসলো, ফোনটা আমি রিসিভ করেছি, উনি ওয়াশরুমে ছিল, ফোনটা আমি রিসিভ করেছি। পরে জিজ্ঞেস করলাম আপনি কে? বলে আপনি কে? পরে বলতেছে বলে আমি তো মাসুমের ওয়াইফ। আমি বলি আপনি মাসুমের ওয়াইফ? এ কথা উনি বলতে দেরি নেই। আর আমার একটা বাজে গুণ ছিল কি, আমি নাম্বার দেখে মুখস্থ করে ফেলতাম, এক নজর দেখতাম আর মুখস্থ হয়ে যেত আমার। তারপর উনি সাথে সাথে মোবাইলটা কেটে বাসার থেকে বের হয়ে ওনার বন্ধুর বাসায় গেল, যেন ওনার ওয়াইফে দিয়ে ফোন দেওয়া হয়েছে। আমি তো শিল্পীর বাসায় ছিলাম, শিল্পী ফোনটা রিসিভ করছে, ওনার ওয়াইফরে উনি ফোন দিয়ে বলতেছে। আমি ওনার বাসায় ঢুকে, ওনার বন্ধুর বাসায় ঢুকে আমি কান্না করে দিলাম, ভাবি আপনিও জানতেন? বলে না ভাবি, আমি তো কিছু জানতাম না।
পরে বললাম এই ঘটনা, ওনার ওয়াইফ আছে, আপনি জানতেন? কি জানতেন আমাকে বলেন তো। উনি আমাকে বলে নাই। পরে ওনার বন্ধুর কাছে গেলাম, ভাইয়া কি হয়েছে আমাকে বলেন, এরকম কেন হলো। আর ভাইয়াটা না সবসময় বলতো, আখি তুমি যদি আমার ছোট বোন হতা আমি কখনোই ওর কাছে বিয়ে দিতাম না, কখনোই না। আচ্ছা। আমি ভাইয়াকে জিজ্ঞেস করছি কেন ভাইয়া কি হয়েছে, বলে এমনি হাসি দিয়ে উড়াই দিত, এমনি কখনোই বিয়ে দিতাম না। ভাইয়া বলল ওনার তো একটা ওয়াইফ আছে, একটা বেবি আছে। 3 মাস সংসার করার পরে, 4 মাস সংসার করার পরে। তারপর আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আপনার এগুলো আছে, আপনি কেন বলেননি আমাকে? আমার একটা সংসার ভেঙে আপনি নিয়ে আসছেন, আপনার উচিত ছিল এই কাজগুলো করার। আর আমাদের ফ্যামিলি এ তো জানেন কেমন রাগী। পরে বলতেছে, আসলে আখি তোমাকে ভালোবাসি, পছন্দ করি, এর জন্য তোমাকে আমি নিয়ে আসছি। বলে আমি কখনোই আনতাম না, আর তোমাকে অনেক ভালো লাগছে, আমি অনেক ভালোবাসি। তুমি একটা কাজ করো, তোমার বাসা থেকে টাকা এনে দাও, আমি ওনাকে ডিভোর্স দিয়ে দিব, ওনার বেবি সহ। পরে আমি রাজি হলাম, মাকে বললাম, মা আমাকে 2-3 লাখ টাকা দাও, আমি ওনাকে দিব। পরে মা বললো, ওনাকে কেন টাকা দিবা তুমি? ওনার ওয়াইফ আছে, ওনাকে কেন টাকা দিবা? আর এত টাকা তো আমার কাছে নাই, তোমার বাবা কখনো আমাকে এত টাকা দেয় নাই। তারপর বাসায় সবাই কথাবার্তা বললো, তখন একটু বাসায় আসা যাওয়া হচ্ছে, বাসায় সবাই কথাবার্তা হলো। হওয়ার পরে এক পর্যায়ে আমি বললাম, যা করেছি করেছি, আমি তার সংসারই করবো, আমি ছেড়ে যাব না, তার সংসারই করবো, কারণ আমারও আগে একটা বিয়ে আছে। তারপর সে বলতেছে, আচ্ছা বাসা থেকে টাকা দাও, আমার ফ্যামিলির লোক আমি তোমার বাসায় নিয়ে আসবো। এই 4 মাসে ওনার ফ্যামিলি কেউ আমার সাথে যোগাযোগ করেনি, কেউ জানেই না কিভাবে যোগাযোগ করবে। তারপর ওনাকে টাকা দেওয়া হলো বাসা থেকে। টাকা দেওয়ার পরে কিছুদিন পর বাবা মারা গেল। টাকা দিলেন বাড়ি থেকে 2-3 লাখ ওনাকে? 2-3 লাখ না, তাহলে 7-8 হাজার। 7-8 হাজার, এটা তো খুব একটা বড় অ্যামাউন্ট না। এই টাকা দিয়ে আপনি ডিভোর্স দিতে বলছেন তাকে? না না, তাহলে তার বাসার লোক নিয়ে আসবে আমার বাসায়, আচ্ছা, আমাকে দেখতে। ওকে। তারপর বাবা মারা গেল, উনি ছিল দ্বিতীয় জন, সে উনি ছিল। মারুফ ছিল? মারুফ না ছেলেটার নাম? মাসুম। মাসুম ছিল। মাসুম ছিল। দেখেছে বাবা যেভাবে মারা গেছে, সে সবই দেখেছে। বাবা মারা যাওয়ার আগে শুধু আমার কথাই জিজ্ঞেস করেছে, কারণ আমি ছোট ছিলাম তো। আপনি বাবা মারা যাওয়ার সময়টা কি বাড়িতে ছিল উনি? ওকে। বাবা মারা যাওয়ার পর আমি আধা ঘন্টা আগে আসছি। আধা ঘন্টা আগে এসে বাবার, বিশ্বাস করবেন না না বললে, কপালে একটা চুমো দিয়েছে, ডান হাতে না বাম হাতে। পরে 2 মিনিটও যায়নি, বাবা আমাকে দেখি মারা যেতে পারছে। ওনার খুবই কষ্ট ছিল, আমার লাইফে দুর্ঘটনা ঘটেছে, তার জন্য শুধু সেই বলতো, চিল্লাইতো, মেয়েটার এত কষ্ট, মেয়েটার কি হবে, আর আমি মারা গেলে তো মেয়েটার পুরো একাই হয়ে যাবে, কখনো কিছু করে দেই না মেয়েকে। তারপর বাবা মারা গেল, এখনো বলতে পারি না বাবারে। বাবা মারা গেল, তারপর ওনারা দেখি মানে কথাবার্তা একদমই অন্যরকম। তারপর সে এক পর্যায়ে আমার কাছে স্বীকার করলো, আখি আমার 2টা ওয়াইফ, 3টা বেবি আছে। প্রথম সংসারে একটা বেবি, একটা মেয়ে বাচ্চা, আর দ্বিতীয় সংসারে একটা মেয়ে বাচ্চা, আরেকটা মানে আরেকজন আসতেছে, এখনো আসে নাই। বিশ্বাস করবেন না, প্রথমটা মেনে নিছি যে আমার লাইফে এত দুর্ঘটনা ঘটেছে, যাক মেনে নিই। দ্বিতীয়টা যখন বলেছে, আমার মাথায় মানে আকাশ ছিল না, পায়ে মাটি ছিল না, এরকম অবস্থা। আমার বাবা মারা গেছে, এই একটা শর্ট খেয়েছি লাইফে প্রথম। আমি কখনোই কেউ মারা আমি দেখি নাই, মারা গেছে আমি কখনো, আমার দাদি, ইভেন আমার দাদি মারা গেছে আমি কখনোই দেখি নাই। আমার বাবা মারা গেল, লাইফে প্রথম একটা শর্ট খেয়েছে, আর কখনোই শর্ট খাই নেই। সে আমাকে স্বীকার করলো পুরোপুরি আমার বেবি আছে। খুবই রাগারাগি, চিল্লাচিল্লি বাসার ভিতরে, আমি যে বাসা ভাড়া ছিলাম। বাড়িওয়ালা বলতেছে, আখি এভাবে সম্ভব না, তুমি তোমার মার কাছে চলে যাও, কি জন্য সে যেরকম ভাবে ব্যবহার করতেছে তোমাকে মেরে ফেলবে। একবার চিন্তা করছিলাম আমি সুইসাইড করবো, কি জন্য আমার বাবা মারা গেছে, এখানে আমার ফ্যামিলি গ্রহণ করবে না আমাকে, আমি যদি চলে যাই এখান থেকে আমাকে গ্রহণ করবে না। আবার মারও বাবাকে কিছু করে দিয়ে জানি আমাকে ওরকম ভাবে গ্রহণ করবে, যদি ওরকম কিছু করে দিতে আমাকে এক্সাইট করে দিতে পারতো। তারপর সুইসাইড করতে গিয়েছিলাম, সে কিভাবে জানি খবর পাইছে,
ব্রিজ থেকে আমার চিন্তা ভাবনা ছিল কি ব্রিজ থেকে আমি পড়ে মারা যাব। তারপর পারলাম না, সে এসে বাঁচাইছে, বাসায় নিয়ে আসছে। নিয়ে আসার পরে সে কয়েকদিন পরে সে আমার কাছে আর থাকে না, সে চলে যায়। প্রচুর কান্না করি রুমের ভিতরে, যাচ্ছেন কেন, বাসায় চলে আসেন, এরকম করেন না। সে আবার যে চিঠিগুলো প্রচার করতো সেই চিঠিগুলো বাসায় অনেকগুলো হয়েছে। তো 1 বছরে যে চিঠিগুলো, এগুলো খুবই দরকারি চিঠি। আমি রাগী ফায়ার হয়ে আমি তার অফিসে যাই, এসপি, ওনার নাম কি জানি আমার মনে নেই। ওনাকে যে আমি বলি সে আগে একটা দুর্ঘটনা ঘটেছে, 2টা বিয়ে করছে, আমাকে বিয়ে করছে সে প্রতারণা করে, আমি তার শাস্তি চাই। যখন আমি কাগজগুলো নিয়ে দেই তারা অবাক, এতগুলো কাগজ তার বাসায় কেন? এগুলো তো সরকারি অনুযায়ী তারা অফিসে রাখতে হয়, এটা বাসায় নেওয়ার কোনো নিয়ম নাই। সে বাসায় নিয়ে গেছে। পরে এই নিয়ে মানে অফিস অনেক চিল্লাচিল্লি হলো। পরে অফিসার বলল আপনারা বিয়ে করে ফেলেন। আমরা আবার বলিনি আমরা ফোনে বিয়ে করছি, বলে আপনি বিয়ে করে ফেলেন। বিয়ে করার টাকাই তার কাছে ছিল না, সে আমাকে শুধু ডেট দিত, আমি আজকে বিয়ে করব, কালকে বিয়ে করব। মানে কি 3-4 মাস আপনারা এভাবে থাকলেন, লিভ টুগেদার বলে যেটাকে ইংরেজিতে, এটা বাংলা কি আমার জানা নেই, থাকলেন। এবং তারপরে যেটা হলো যে অফিস থেকে বললো যে আপনারা বিয়ে করে ফেলেন, এই দুটো বউ থাকার পরেও হ্যাঁ কোন ধরনের লিগ্যাল অ্যাকশনের কথা বললো না? না। ওকে, তারপর আমি তাকে এতবার করে বুঝলাম, আমার সাথে এত বড় প্রতারণা করলো, আর এই চিঠিগুলো তার সে সরায় ফেললো, তার জন্য কোন একটা ব্যবস্থা নেন, তারা সেটা নেয় নাই। সে বিয়ে করতে বললো, মানে অফিসার বিয়ে করতে বললো। তারপর সে শুধু ডেট দিত, আজ আসবো কাল আসবো। এর ভিতরে সেদিনই আমি আমার বাবার বাড়িতে চলে গেছি, একটু সাইন করতে হবে মামলার কাজে, সাইন করতে হবে। কি যেন বাবা মারা গিয়েছে, এখন আমরা 3 ভাই 3 বোন আর 1 মা, ওনাদের ছাড়া তো সাইন হবে না, সরি 2 মা, সাইন হবে না। এখন আপনার বাবাও 2টো বিয়ে? ওকে, 2টো বিয়ে করলে কি হবে? ওনার লাইফটা এরকম ভাবে চলছে, আমি আমার লাইফে কখনো দেখিনি। মানে দুজনকে খুব সুন্দর করে ম্যানেজ করেছে। ওকে, আমি আমার বাসায় যাই, এর ভিতরে আমার ফোন আসে, বাড়িওয়ালা ফোন দিয়েছে, বলতেছে আখি বাসা থেকে সবকিছু নিয়ে মাসুম চলে গেছে। কোথায় গেছে বলে জানি না। আচ্ছা, তাকে ফোন দিছি, কোথায় গেছেন আপনি? বলে তোমার সাথে আর থাকবো না, আমি চলে যাচ্ছি, তুমি আর আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। পরে বললাম আপনি এত বড় ধোকাটা আমাকে দিতে পারলেন, এত বড় প্রতারণাটা করতে পারলেন, এখন আমাকে ছেড়ে চলে যাচ্ছেন। ওই বাসায় প্রায় 1 মাসের মতো ছিলাম, উনি বাসা ভাড়া দিছে, 1 মাসের মতো একা ছিলাম। পরে খুবই কান্না করছি, বিশ্বাস করবেন না, আমার কান্নায় গাছের পাতা সহ মানে কান্না করে ফেলছে, এত কান্না করছি আমি। খাবারও ঠিক মতো উনি দিত না, খুবই কষ্ট রাখছি, খাবার দিত না, একটা জামাও আমাকে এই 6 মাসে একটা জামাও আমাকে কিনে দেয় নাই। আচ্ছা, তারপর আমি যখন চলে আসি তখন আমি যেভাবে উনি আমাকে বিয়ে করেছিল আমি সেভাবে ওনাকে আমি তালাক দিয়ে আসি। আচ্ছা, যেভাবে আমার বিয়ে হয়েছিল ওভাবে তাকে তালাক দিই, দিয়ে আমি চলে আসি। তারপর একটা লোকের সাথে আমার দেখা হয়েছিল টিকিট আনতে যায়। পরে এত বড় সিরিয়াল ছিল আসলে। টিকিট? এটা ট্রেনের টিকিট। ট্রেনের টিকিট কাটছিলেন কেন? উত্তরায় আসবে জন্য, কমলাপুর থেকে উত্তরায় আসবেন। হ্যাঁ, তারপর উত্তরায় কেন আসবেন? উত্তরা বাবার বাড়ি। উত্তরাতে আপনার বাবার বাড়ি ছিল, আর কমলাপুরে আপনারা থাকতেন? হ্যাঁ। আচ্ছা, তারপর একটা লোকের সাথে দেখা হলো, কথা হলো। আসলে আমি বলতে চাইনি, সে যখন টিকিট খুঁজছি আমি এত বড় সিরিয়ালে দাঁড়াবো, আমার গাড়ি চলে যাবে, ওই লোকটা সামনে ছিল। পরে বললাম ভাই আমাকে একটা টিকিট এনে দিবেন। পরে উনি টিকিট এনে দিল। পরে জিজ্ঞেস করছে আপু আপনি কোথায় যাবেন? বললাম আমি উত্তরা যাবো। বলছে আমিও তো উত্তরা যাবো, চলেন। যাক 1-2 কথাতে কথা হয়েছে, উনি আমাকে একটা ভিজিটিং কার্ড দিয়েছে, কোনো বিপদে পড়লে আমাকে ফোন দিয়েন। তারপর ওনার এখান থেকে চলে আসছি, প্রায় অনেক দিনই হয়েছে। তো একটু দুষ্টু মন, তো দুষ্টামি করতে করতে ফোন দিয়ে ফেলেছি। আর উত্তরে আমি একটু শপিং করতে যাব, প্রয়োজনীয় জিনিসপাতি কিনবো। তারপর তাকে ফোন দিয়েছে, কেমন আছেন, ভালো আছেন, মানে জিজ্ঞেস করতেছি। পরে বলতেছে আপনি কোথায়? বলি আমি বাবার বাড়িতে আসছি। আবার সে করলাম সবকিছু বলতে দ্বিতীয় জনের কথা জানতো,
আমি ওনার সাথে ছিলাম, এইভাবে এই ঘটনা ঘটছে। তারপর উনি ওনার সাথে দেখা হলো, কথা হলো। তারপর উনি এক পর্যায়ে আমাকে বলে ফেললো, আপনি কি আমাকে বিয়ে করবেন? মানে কি প্রথম দেখাতেই এই ধরনের কথাবার্তা? না, প্রায় 1 মাসের মতো মোবাইলে কথা হয়েছে, আর এর ভিতর তো ওনাকে আমি সবকিছুই বলেছি। পরে উনি আমাকে বললো, আপনি কি আমাকে বিয়ে করবেন? পরে বললাম, আমার লাইফে এত ঘটনা ঘটেছে, আপনি কি জানেন? জেনে শুনে তো একটা মেয়েকে এভাবে নেওয়া যাবে না, আপনি তো কিছুই জানেন না। বলে, আমি জানি আপনার বিয়ে হয়েছে, এই ঘটনা এসে। আমি বলি, না, আমাকে আরেকটা বিয়ে হয়েছিল। পরে বলি, কি হয়েছিল আপনি আমাকে বলেন তো। তখন ওনার সাথে আমার সরাসরি কথা হচ্ছে। আপনি আমাকে সাথে দেখা করেন, তারপরে যদি মনে হয় আপনি আমাকে বিয়ে করবেন তাহলে আমি রাজি, আর যদি মনে হয় না আপনি আমাকে বিয়ে করবেন না তাহলে আমি চলে যাব, কোনো সমস্যা নেই। পরে ওনাকে সবকিছু খুলে বললাম। আমার আগে বিয়ে হয়েছিল, বাবা দিয়েছিল, ঝামেলা হয়েছে, এই জন্য চলে আসছি। রেপের কথাটা সে জানতো না, তাকে আজও পর্যন্ত আমি তাকে বলিনি। ওকে, এটা হয়েছে আমার সাথে, এটা আমি কখনই বলিনি। তারপর উনি সবকিছু জেনে, আমি তো এগুলো বলেই কান্না করে দিয়েছি। তারপর সে বললো, বলে, আখি, আমার লাইফও একটা ঘটনা আছে। কি ঘটনা? আমার ওয়াইফ ছিল, ডিভোর্স হয়ে গেছে, একটা বেবি আছে। বেবিটার ছবি দিল, বিশেষ করবেন না, আমি বাচ্চাদের আদর করতাম, প্রচুর প্রচুর আদর করতাম, হিসাব ছাড়া। তারপর বেবিটা দেখে আমার ভালো লাগলো, যে বেবিটা যদি আমাকে দিয়ে দেয় তাহলে আমি আল্লাহর রহমতে আমি তাকে পালবো। কোনো মা তার বাচ্চাকে ছাড়তে চায় না, কখনোই চাবে না। তারপর ওনার সাথে কথা হলো। পরে এক পর্যায়ে আমি বললাম, আপনি আমার বাসায় প্রস্তাব পাঠান। সে প্রস্তাব না পাঠায়, সে আমার কাকার সাথে না, আমার এক ভাইয়ের সাথে যোগাযোগ করে আমার বাসায় আসলো। আমার ফ্যামিলি রাজি, কি জন্য শুনেছে, সব দুর্ঘটনা ঘটেছে শুনেছে, আর তারও একটা দুর্ঘটনা আছে, সেটা আমার ওই ভাই বলছে আমার ফ্যামিলিকে। বাসা সবাই রাজি। বাসা থেকে তার বাসে গেল। তার বাসা যখন যায় তখন তার মা আমার মাকে বলতেছে, তার তো ওয়াইফ আছে, কেন আপনি মেয়েকে দিবেন? আসলে ওরকম গুছায় বলতে পারেনি, আমার মাও বুঝে নাই। তারপর ওখান থেকে চলে আসে, তখন বলল, তুমি ইয়ে করো, বিয়ে করবা, লোকজন নিয়ে আসো। আর এর ভিতরে আমার সব কেনাকাটা শেষ, বিয়ে কেনাকাটা শেষ, প্রায় উনি 2 লাখের মতো খরচ করেছে আমার পিছনে। কেনাকাটা শেষ, যাই হোক, উনি বিয়ের তারিখ দেয়, এটা দেয় সেটা দেয়, সে লোক নিয়ে আসে না। পরে এক পর্যায়ে সে বলতেছে, আমার বাসা থেকে লোক আসবে না, আমি নিজেই বিয়ে করব। পরে আমার ফ্যামিলির সাথে আমার মার একটু ঝামেলা হয়, রাগে পরে আমার আম্মু কোর্টে যেয়ে আমাকে বিয়ে দেয়। আপনার মা ছিল এই বিয়েতে? মা ছিল, তৃতীয় বিয়ে। জি, মা ছিল, আমার এক ভাই আর মা যে করে বিয়ে দেয়। পরে সেদিনই আমার বাসা থেকে আমি চলে যাই তার বাসায়। ভালোই সংসার করতেছি। কতদিন পরে আমার একটু, আমি এর ভিতরে তার খোঁজ খবর নেই কি হয়েছে না হয়েছে, কি জন্য তার বাসা ফাঁকা পেয়েছে আমার বাসার লোক, ওনার ওয়াইফ ছিল না, তাহলে ডিভোর্সই হয়েছে। আর আমি ওরকম ভাবে দেখি নাই বা খোঁজ খবর নেই ওনার ওয়াইফ আছে কিনা। তারপর একদিন, ওই যে বললাম না, এক দেখাতে আমার নাম্বারগুলো মনে পড়ে যায়। জি, এখন ওনার ওয়াইফের নাম্বার যেভাবেই হোক, আমি তখন তার মোবাইল ধরতাম, ওনার ওয়াইফের নাম্বার আমি পেয়ে যাই। পেয়ে যাওয়ার পরে আমি জিজ্ঞেস করি, আমি আসলে পরিচয়টা দেই না, জিজ্ঞেস করি, কে আপনি, কোথায় থাকেন, তার সাথে ডিভোর্স হয়েছে কিনা। সে আবার বুঝে যায়, শিক্ষিত মানুষ তো বুঝে যায় আমি একটা মেয়ে তার সাথে আছি, এরকম বুঝে যায়। তারপর পরে আমি পরামর্শ দিলাম, আপনি চলে আসেন, তার সংসার করেন, এরকম পরামর্শ দিলাম। কি যেন আমি চিন্তা করছি, তখন যদি সে আসে, তার ওয়াইফ আসে, তাহলে আমি আল্লাহর রহমতে তাদের পিছু থাকবো না, আমি তাদের মিল করে আমি চলে আসতে পারবো, এরকম একটা চিন্তা ভাবনা ছিল। ওনার সাথে কথা হলো, সংসার হলো। তারপর আস্তে আস্তে শুনি উনি বাসায় চলে আসছে, আমার শ্বশুর বাড়ি চলে আসছে। কি হবে, যেখানে আমার ওঠার কথা ছিল সেখানে সে আসছে বেবি নিয়ে, থাকতেছে, কথা বলতেছে, সবকিছু হচ্ছে। আর ও তো ওনার খাবারের খরচ সবকিছুই দিচ্ছে। কার? ওনার ওয়াইফের।
মানে ওনারও একটা ওয়াইফ ছিল, ছিল। সেটা আপনি জানতেন না তখন? জানতাম না। কবে জানছেন, কিভাবে জানছেন, সেদিকে আগে আমরা, হ্যাঁ বলেন। তারপর পরে ওনার ওয়াইফে সবকিছু দিচ্ছে, আমি এর ভিতরে ঝামেলা করলাম, আপনি কেন এরকম করছেন? বলে এখন চলে আসছে, আমার বেবির খাতির আছে, সবকিছু করতে হবে। আমি কি ওনাকে বাসা থেকে কবে নামাচ্ছেন? বলে নামাবো না, উনি থাকবে, বেবিটা বড় হোক তারপরে নামাবো। আস্তে আস্তে ওনার সাথে প্রায় 2 বছর সংসার, 6 মাসের মাথায় আমার বেবি আমি কনসেপ্ট করি। তারপর কথা হয়, যোগাযোগ হয় ওর সাথে। আর ও দেখি শুধু মানে সপ্তাহ হলেই চলে যেত তার ওয়াইফের কাছে। এখন আমি তো জানি না ওনাদের মিলামিশা কিরকম, ভালো কিনা খারাপ, এটা আমি জানতাম না। তারপর একদিন উনি এতই অসুস্থ হয়ে গেছে, উনি ওনার বাসার লোক এসে ওনাকে নিয়ে গেছে। বিশেষ করবে না, চোখ পুরোটা বাদ হয়ে যাওয়ার অবস্থা, প্রচুর কান্না করতেছে রুমের ভিতরে। পরে ওনার ফ্যামিলি এসে ওনাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর স্বাভাবিক একটা মেয়ে তার হাজবেন্ড চলে গেলে তার পরের দিন তাদের বাসা যাবে। আমি আমার বাচ্চা নিয়ে তার পরের দিন তার বাসায় গেছি। বিশ্বাস করবেন না, যাওয়ার পর অনেক ঝামেলা হয়েছে, অনেক গালিগালাজ। সে বলতেছে আপনি জানেন তার ওয়াইফ, আমি এখনো লিগেল তার ওয়াইফ, আমি আপনার নামে মামলা করতে পারি। ওকে, আমাকে এই হুমকিটি দিতেছে। পরে আমি বললাম আপনি মামলা করবেন, করেন, আমি ওর সংসার ছেড়ে যাব না, আপনি কি করবেন করে নেন। তারপর এগুলো বলার পর অনেক ঝগড়া হয়, অনেক কিছু। রাগে আমি ওকে নিয়ে আসি, ঝামেলা করে, তুমি আসো আমি তোমাকে ডাক্তার দেখাবো। এর ভিতরে শুনি উনি মানে ওই মহিলা ওনাকে ডাক্তার দেখাচ্ছে, সেবা যত্ন করতেছে, সব কিছু করতেছে। আর এর ভিতরে আমি আমার ফ্যামিলির কাছে গিয়েছিলাম ওর চিকিৎসার জন্য। আমার ফ্যামিলি করেনি, কিন্তু আমার ফ্যামিলি অনেক দেখেছে আমার সংসারে, অনেক টাকা পয়সা দিয়েছে, অনেক কিছু করেছে। তারপর আমি ওনাকে নিয়ে আসি। বিশেষ করবেন আমার যে জায়গা ছিল, আমি জায়গাটা বিক্রি করে দিই। কোথায় জায়গা ছিল আপনার? ঢাকাতে? ঢাকাতে। কতটুকু জায়গা ছিল? ভালো জায়গা ছিল, প্রায় 3 লাখ টাকার মতো পেয়েছি। কোথায় এটা? এটা রাজাসন। ওকে, 3 লাখ টাকার মতো পেয়েছি। ওর পিছনে বিশেষ করে রোজার মাস আমার 3 লাখ টাকায় শেষ, রোজার মাসটা আমার 3 লাখ টাকায় শেষ। তারপর উনি সুস্থ হয়নি, উনি এখনো অসুস্থ, এত ডাক্তার দেখাচ্ছে, এত কিছু করতেছে, উনি অসুস্থ। ওনার মন শুধু ওখানেই পড়ে আছে। আমি যে ওনাকে যুদ্ধ করে নিয়ে আসছি, ওনার গায়ে বাজে না। প্রায় 1 বছর ধরে উনি আমার প্রচুর অভাব দিচ্ছে। আমার বিশ্বাস করবেন না, আমার বাবুটার বয়স 1 বছর 6 মাস রানিং চলতেছে। একটা দুধের ডিব্বা আমি আমার বেবিকে এনে খাওয়াইতে পারিনি, এতটা অভাব। আমার বেবি এখন অসুস্থ, আমার বেবিকে আমি ডাক্তারের কাছে নিতে পারিনি। আমি আমি এত বড় একটা মানে অসুখের ভিতর আছি, আমি আমার ডাক্তারের কাছে যেতে পারি না, টাকার অভাবে। আর সে তো ভালোই আমাকে অভাব দিয়ে আছে, কি জন্য তার চাকরি নাই, সে চাকরি করতেছে না, এখন সে ঘরে বসে দুটো সংসারই মেইনটেইন করছে। আমি করছি, মানে আপনি তো করছেন আপনার সংসার, সে দুটো বউকে মেইনটেইন করছে। উনি কিভাবে করবে? উনি তো এখন টাকা নাই। উনি কোথায় থাকে? আপনার সঙ্গে থাকেন নাকি আগের ওয়াইফের সঙ্গে থাকেন? ওখানে থাকেন। আপনার ঘর ভরণ পোষণ দেন উনি ঠিক মতো? না, দিতে পারেন না। আমার বেবিটার বললাম না, আমার বেবিটার যে দুধের ডিব্বে এনে খাওয়াবো সেই ক্ষমতাটা আমার ছিল না, এখনো নাই। আমার বাবার বাড়ি থেকে যদি ভাইয়াকে বলি, ভাইয়া বাবুটা এই অসুবিধা, আর বিশ্বাস করবেন না, বাসার সবাই ডাইরেক্ট মানা করে দেয়, কেন তোমার হাজবেন্ড আছে না, তার কাছে চাও। তখন বলি, কান্না করে বলি, আমার বাচ্চাটার তো কেউ নাই, দাদার বাড়িও তো কেউ নাই, ফুপিরাও নাই, থেকেও নাই। একটা ফোন দিও, আমার বাচ্চাটা এত বড় হয়েছে, ফোন দিয়েও জিজ্ঞেস করে না আখে তোমার বাচ্চাটা কেমন আছে। ওর বয়স কত এখন? 1 বছর 6 মাস। 1.5 বছর। এখনো জিজ্ঞেস করে না, এখনো রানিং চলতেছে, এখনো জিজ্ঞেস করে না আমার ভাইয়ের ছেলে কেমন আছে। খুবই কষ্ট লাগে, খুবই কান্না পায়। ঈদ গেলে আমি শ্বশুর বাড়ি যেতে পারি না, আমার বাচ্চাটা তার দাদার চেহারা দেখতে পারে না। আমার বাচ্চাটা যে আমি একা কিভাবে পালতেছি একমাত্র আমি জানি, আর আল্লাহ জানে। এখন আমার বাচ্চা অসুস্থ, দেখলে আপনি বুঝতে পারবেন, সে ক্ষমতা নাই আমি তাকে ডাক্তারের কাছে নিব। আর বিশ্বাস করবেন না, আপনার এখানে যখন আসছি আমি তেহারি খেয়েছি, আমি কয় বছর পরে যে আমি তেহারি খেয়েছি আমি নিজে বলতে পারবো না। আমি গরু মাংসের চেহারা দেখি না, মাছের চেহারা দেখি না। আমার বাবার বাড়িতে আমি কখনোই অভাব দেখি নাই,
আমার এই হাজবেন্ডের কাছে এটা আমি এত অভাবে পড়ছি, আমার বাচ্চাটার আমি ঠিক মতো আমি টেক কেয়ার করতে পারি না। আমি এখানে আসলে না পুরো গল্পটা শুনে আমার কাছে যেটা মনে হচ্ছে, খুব ছোট্ট একটা গল্প কিন্তু অনেক বড় গল্প আমরা খুব ছোট করে উপস্থাপন করলাম এখানে। আমি এখানে একটা জিনিস যেটা দেখলাম, মানে আপনি যে ফ্যামিলিতে বড় হয়েছেন, আপনার বাবাকে প্রতি সম্মান রেখেই বলছে, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, তিনি চলে গেছেন। প্রত্যেকটা জায়গায় আপনার বাবার ফ্যামিলি থেকে শুরু করে আপনার নিজের জীবনে যেখানে যে ঘটনাগুলো ঘটে গেছে, এখানে একটা জিনিসের মিল আছে, সেটা হলো বহু বিবাহ। আপনি যে পরবর্তীতে দুটো বিয়ে আপনার হলো, সেটা আপনার জীবনের অন্যতম একটা ভুল সিদ্ধান্ত ছিল, এবং সেজন্যই হয়তো আজকে আপনি সিক্রেটসে। কিন্তু এটা বলার অপেক্ষা রাখে না, পরিবার থেকে আপনার যদি সাপোর্টটা থাকতো, সেই সাপোর্টটা আমি কখনো পাননি। ম্যাক্সিমাম কেস মেয়েদের ক্ষেত্রে আমি সবসময় যেটা দেখেছি, ম্যাক্সিমাম কেস 99% কেস হচ্ছে হলো ফ্যামিলি থেকে ফুল সাপোর্টটা না থাকা, যে কারণে মেয়েদের জীবনে এইসব সিক্রেটসের জন্ম হয়। বেসিক নিড কিচ্ছু না, আপনি তো এখনো ভালো নাই। আপনি যদি আপনার সংসারে এখনো আমার হাজবেন্ড চেষ্টা করতেছে আমার বেবিকে আলাদা করে দিবে আমার থেকে, এখনো মানে চেষ্টা করতেছে, সে আপনার কাছ থেকে নিয়ে যাবে। আকার ইঙ্গিতে ডাইরেক্ট বলে আমার বোনের কাছে লাগলে আমি আমার বেবিকে রেখে দিব, তারপর আমি তোমাকে দিব, ডিভোর্স দিয়ে দিবে বা ওরকম একটা প্ল্যান করে। যাই হোক, আমি সেটা একেবারেই ব্যক্তিগত বিষয়, আপনারা কি করবেন না করবেন, কিন্তু এটার ইকুয়েশন শেষ পর্যন্ত আসলে কোথায় দাঁড়াবে জানি না। তবে একটা কথা হচ্ছে, রিজিক দেবার মালিক আল্লাহ। আমরা সিচুয়েশনালি যত বেশি খারাপ সিচুয়েশনে থাকি না কেন, আমাদের মানে বিশ্বাস রাখতে হবে, বিশ্বাস রেখে সামনের দিকে আগাতে হবে। আপনার গল্পটা শুনে আমি আসলে কি বলবো, আমি শুধু ওই কথাটাই বলতে চাই আবারও, যে ফ্যামিলি থেকে সাপোর্ট না থাকলে, ওই যে প্রথম যখন রেপ হয়েছে তখন যদি আমার ফ্যামিলি যদি আমাকে সবভাবে যদি সাপোর্ট দিত, সবভাবে যদি ধরে রাখতো। শুধু ফ্যামিলি না, আপনি দেখেন বাংলাদেশে আইন আছে, এবং আইন নারী নির্যাতনের বন্ধে শক্তিশালী আইন আছে। দুঃখের বিষয় হচ্ছে যে এই আইনটার সঠিক ব্যবহার আমাদের দেশে হয় কিনা সেটা নিয়ে কথা বলার আছে। দেখুন, একটা নারী রেপ হয়ে থানায় গেল সে, কিন্তু সে শেষ পর্যন্ত সেখানে সে মামলা করতে পারল না। হাজবেন্ড বলল মামলা করে দাও, কিন্তু সেভাবে সে সাপোর্ট দিল না। দেশে আসলো, তারপরও সে সাপোর্টটা দিল না। বাধ্য হয়ে সে সিদ্ধান্ত নিল সে তার হাজবেন্ডের সংসার ছেড়ে দেবে, এবং সেই সিদ্ধান্তের জায়গাটা তার ব্যক্তিগত জায়গা থেকে অনেক বড় একটা ভুল সিদ্ধান্ত ছিল, কারণ সে ভালো লোকের কাছে যায়নি। এবং আরও মজার বিষয় হচ্ছে, এই সময়টাতে বাবা তাকে ত্যায্য করে দিল, তাহলে এই মেয়েটা যাবে কোথায়? এই সম্পূর্ণভাবেই এটা একটা ভালনারেবল জীবন। আমরা আসলে একটা মানুষের ঘটনা নিয়ে, একটা মানুষকে দেখে তাকে নিয়ে আসলে যে মন্তব্যটা করি, একটা মেয়ে কতটা কষ্ট পেলে, একটা মেয়ে কতটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে গেলে সে বাধ্য হয় নিজের জীবনে ভুল সিদ্ধান্ত নিতে, সেটা আসলে যেই নেয় সেই বোঝে, এছাড়া বুঝবে না। তো আজকের এই সিক্রেটস খুব ছোট্ট করেই এখানে উপস্থাপন করলাম আমরা। শেষ কথাটা শুধু এতটুকুই বলতে চাই, ফ্যামিলি ইজ আ ওয়ান কাইন্ড অফ রেসপন্সিবিলিটি, ইট ইজ নট ওয়ান কাইন্ড, ফ্যামিলি ইজ রেসপন্সিবিলিটি। হ্যাঁ, আপনি প্রেম করছেন, যা করা লিগেলি যায় ততটুকু করছেন বা তার চেয়ে বেশি করছেন, সেটা অন্য হিসাব, সেটার জন্য অন্য তর্ক বিতর্ক। কিন্তু যখন আপনি বিয়ে করে ফেললেন, তখন আপনাকে মেন্টালি সিদ্ধান্ত নিয়ে রাখতে হবে এটাই, যে বিয়েটা একটা বিশাল সিদ্ধান্ত। এবং বিয়েটা আমি যদি ছেলেদের এন্ড থেকে বলি, তাহলে বিষয়টা এরকম যে না, আপনি একটা সংসারের দায়িত্ব নিচ্ছেন, এবং বাচ্চা যখন চলে আসে, আল্লাহ যখন গিফট হিসেবে আপনাকে কিছু দেন, এই একটা বিশাল নিয়ামত, সেই সময়টাতে কোনোভাবেই পিছনের দিকে তাকানোর কোনো সুযোগ নাই, কারণ আপনার সংসারে একটা নতুন সম্ভাবনা এসছে। তাকে ধর্মীয় নিয়ম বলেন বা রাষ্ট্রীয় নিয়ম বলেন, যেটাই বলেন না কেন, নিয়ম অনুযায়ী ভরণ পোষণ দিয়ে তাকে বড় করার এবং তাকে সৎপাত্রে দেওয়া, তার একটা ক্যারিয়ার করে দেওয়া, এবং একইভাবে তাকে একটা নিশ্চিত জীবনযাপন উপহার দেয়া, তাকে শিক্ষিত করা, লেখাপড়া করা, নিজের পায়ে দাঁড়ানোর যোগ্যতা দেয়া, এগুলো সবই আপনার রেসপন্সিবিলিটি। এই রেসপন্সিবিলিটি যদি আপনি নিতে না পারেন, তাহলে দুনিয়াতে বাচ্চা নেওয়ার কোনো অধিকার আপনার নাই। কারণ আপনি একটা মানুষকে নিয়ে আসবেন এবং সে মানুষটাকে আপনি ভবিষ্যৎ দিতে পারবেন না। সে মানুষটার একটা ভবিষ্যৎ হবে গরু ছাগলের মতো ভবিষ্যৎ, ভয়ঙ্কর রকম অনিশ্চয়তার ভবিষ্যৎ। তাহলে আপনি কিন্তু প্রতিনিয়তই ভয়ঙ্কর রকমের অন্যায় করছেন, ওই মানুষটার প্রতি অন্যায় করছেন, এবং এটার জন্য আপনাকে এটার জন্য আপনাকে জবাব দিতেই হবে নিশ্চয়ই। তো সেই জায়গাটা থেকে আমার মনে হয় পরিবারের এই জায়গাটা নিশ্চিতভাবেই খুব গুরুত্বপূর্ণ, এবং বেবি বা পরিবারটা বড় করা, সেটার ক্ষেত্রে রেসপন্সিবিলিটি আপনি যদি ক্যারি না করতে পারেন, তাহলে সেই সংসারটা আপনার না করাটাই বেটার। এই যে মানে বিষয়টা হয়ে গেছে এরকম যে ওনার ক্ষেত্রে যেটা শুনলাম, খুব অল্প করে শুনেছি তো, মানে যেই দুজন ভদ্রলোকের কথা আমি শুনেছি ওনার ফার্স্ট হাজব্যান্ডের পরে, এদের কাছে বিয়েটা ছিল মাছ ভাতের মতো। কি আমি না ইদানিং আমি খুব সিক হয়ে যাই গল্পগুলো শুনতে শুনতে। ভাই, মানুষ একটা বিয়ে করার পরে সংসার করে যে পরিমাণ ভয় পায়,
মানে আর সংসারের কথা চিন্তা করে না। আপনারা মানে এই যে ট্যাবলেট খাওয়ার মতো, সকালে খাইলাম অ্যান্টিবায়োটিক, বিকালে খাইলাম অ্যান্টিবায়োটিক, এর মতন সকালে একটা বিয়ে করে ফেললাম, বিকালে একটা বিয়ে করে ফেললাম, এত সাহস কোত্থেকে পান? পকেটে নাই পয়সা, চাকরি নাই, বাকরি নাই, আপনাদের লজ্জা করে না? এর কি মানে এটা কি ছেলে খেলা? বিয়ে করছেন ভালো কথা দিচ্ছেন, আবার একটা বাচ্চা, এবং সে বাচ্চার ক্যারি করতে পারবেন না, আপনার এটা খাবে কি করবে কি তা কোনো ঠিক ঠিকানা নাই। এই লোকগুলো আবার বাইচেও থাকে দুনিয়াতে। আমার তো মনে হয় যে এই যে 3-4টা ওয়াইফ যাদেরকে বিয়ে করে, এরা যদি সবগুলা যদি একসাথে হইতে পারে, এরা আবার করে কি, এরা আবার বোকা, চরম বোকা। এই মহিলারা ভয়ানক রকমভাবে বোকা। আচ্ছা, আপনারা যেটা করতে পারেন, এই যে আপনি যে ওই মহিলাকে হিংসা করেন, এটা হয়তো ন্যাচারালি আসে, সে কারণে করেন। আপনারা দুজন এক হয়ে যেতে পারেন না? 3জন মিলে এক হয়ে যেতে পারেন না? গিয়ে আপনারা লিগেল স্টেপ নেন না কেন? বা আপনারা 3জন মিলে তারপরে ওরা ধরেন না কেন? ধরে এসে তারপরে বোঝা, তুই ভাগ দে, তুই কার কাছে কতটুকু থাকবে, তোর শরীরের অর্ধেক থাকবে এখানে। সরি, আমি রেডিওতে প্রোগ্রাম করছি, আই শুড মেইনটেইন সাম ল্যাঙ্গুয়েজ, বাট আমার না খুব মানে অবাক লাগে যে স্টুপিডিটি লিমিটলেস।